গল্পটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। তোর নাম কানাই তো? তুমি কে? কোন জাদুকর নাকি? আজই শেষ দিন, আমার বাবাকে বাঁচাবার শেষ সুযোগ। এ রাজা পিশাচ। বলবন্ত যশবন্তকে শুলেছ? কানাই, এই কানাই, কানাই রে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সত্যজিৎ রায়ের জন্ম মাসে সানডে সাসপেন্সের বিশেষ উদ্যোগ মে মাস রে মাস। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রয়েছে সত্যজিৎ রায়ের লেখা রূপকথার গল্প কানাইয়ের কথা। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ১৩৯২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। সত্যজিৎ রায়ের জন্ম ১৯২১ সালের ২রা মে, মৃত্যু ১৯৯২ সালের ২৩ এপ্রিল। বাংলা সাহিত্য চলচ্চিত্রের জগতে তিনি ছিলেন এক মহীরুহ। ভূষিত হয়েছেন অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে। বলাই বাহুল্য, তাঁকে ছাড়া বাংলার সংস্কৃতি অসম্পূর্ণ। আজকের গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে কানাইয়ের কথা, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। নসু কোবরেজ প্রায় 5 মিনিট ধরে বলরামের নাড়ি ধরে বসে রইলেন। শিয়রের কাছে দাঁড়িয়ে বলরামের 17 বছরের ছেলে কানাই কোবরেজের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। আজ 10 দিন হল তার বাপের অসুখ। কোনো কিছু খাবারে তার রুচি নেই। একটানা 10 দিন না খেয়ে সে শুকিয়ে গেছে। তার চোখ কোটরে বসে গেছে, তার সর্বাঙ্গ ফ্যাকাশে হয়ে গেছে। 3 ক্রোশ পায়ে হেঁটে কানাই নসু কোবরেজের কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে তাকে নিয়ে এসেছে তার বাপের চিকিৎসার জন্য। এ রোগের নাম কি তা কানাই জানে না। কোবরেজ জানেন কি? তার চোখের ভ্রুকুটি দেখে কেমন যেন সন্দেহ হয়। মোট কথা, এই যাত্রা তার বাপ না বাঁচলে তার মাথায় আকাশ ভেঙে পড়বে। আপন লোক বলতে তার আর কেউ নেই। নন্দীগ্রামে 2 বিঘা জমি আর 1 জোড়া হাল বলদ নিয়ে থাকে বাপ বেটায়। খেতে যা ফসল হয় তাতে মোটামুটি 2 বেলা 2 মুঠো খেয়ে চলে যায় দুজনের। কানাইয়ের মা বসন্ত রোগে মারা গেছেন বছর 5 আগে, আর এখন বাপের এই বিদঘুটে ব্যারাম। দেখি, চাঁদনি। নাড়ি ছেড়ে মাথা নেড়ে কথা বললেন কোবরেজ মশাই। তার নাড়ি জ্ঞান নাকি যেমন তেমন নয়। তিনি জবাব দিয়ে গেলে রোগীকে বাঁচানো শিবের অসাধ্য, আর তিনি ওষুধ বাতলে গেলে রোগী চাঙ্গা হয়ে উঠবেই। কিন্তু চাঁদনি আবার কি? আগে চাঁদনি পাতার রস খাওয়াতে হবে, তাহলেই রোগ সারবে। সংস্কৃত নাম চন্দ্রায়ণী, আর এই রোগের নাম হল শুকনাই। চাঁদনি একটা গাছের নাম বুঝি? ঢোক গিলে জিজ্ঞেস করল কানাই। নসু কোবরেজ ওপর নিচে মাথা নাড়লেন 2 বার, কিন্তু তার চোখ থেকে ভ্রুকুটি গেল না। কিন্তু চাঁদনি যেখানে সেখানে পাবে না বাবু। তবে এই বাদরার জঙ্গলে যেতে হবে, বুঝলে? একটা বড় মন্দির আছে মহাকালের, তার উত্তর দিকে 25 পা গেলেই দেখবে চাঁদনি গাছ। কিন্তু সে তো প্রায় 5 ক্রোশ পথ। পারবে যেতে? নিশ্চয়ই পারবো, হাঁটতে আমার কোনো কষ্ট হয় না। কথাটা বলেই কানাইয়ের আরেকটা প্রশ্ন মাথায় এলো। কিন্তু গাছ চিনব কি করে কোবরেজ মশাই? ছোট ছোট ছুঁচলো বেগনে পাতা, হলদে ফুল, আর মন মাতানো গন্ধ। 20 হাত দূর থেকে সে গন্ধ পাওয়া যায়। স্বর্গের পারিজাতকে হার মানায় সে গন্ধ। মোটামুটি 3-4 হাতের বেশি উঁচু নয় গাছ।
একটা পাতা বেটে রস খাওয়ালেই আর দেখতে হবে না। ব্যারাম বাপ বাপ বলে পালাবে, আর শরীর দুদিনই তাজা হয়ে যাবে। হ্যাঁ, তবে সময় আছে আর মাত্র 10 দিন। 10 দিনের মধ্যে না খাওয়ালে। আমি কাল সকাল সকাল বেরিয়ে পড়বো কবরেজ মশাই। গণেশ খুড়োকে বলবো আমি যখন থাকবো না তখন বাবাকে এসে যেন দেখে যায়। আচ্ছা, খাওয়ানো তো যাবে না বোধহয় কিছুই, না? হ্যাঁ, সে চেষ্টাও বৃথা। এই ব্যারামের লক্ষণই এই, বুঝলে, পেটে কিছুই সহ্য হয় না, আর দিনে দিনে শরীর শুকিয়ে যেতে থাকে। তবে চাঁদনির রস এর অভ্যর্থ ওষুধ। তো ঠিক আছে, ব্যায়াম সারাবার পর না হয় বাকি কথা হবে। আজ তাহলে চলি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। পড়শি গণেশ সামন্তকে বাপের দিকে একটু নজর রাখার কথা বলে পরদিন ভোর থাকতে গুড় চিড়ে গামছায় বেঁধে নিয়ে কানাই বেরিয়ে পড়ল বাদড়ার জঙ্গলের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে সেই বিকেল হয়ে যাবে, কিন্তু কানাই পরোয়া করে না। বাপকে সে দেবতার মতো ভক্তি করে, আর বাপ ও ছেলেকে ভালোবাসে প্রাণের চেয়ে বেশি। দিব্যি সুস্থ মানুষটার হঠাৎ যে কি হলো, দেখতে দেখতে শুকিয়ে আধখানা হয়ে গেল। হ্যাঁ গো, বাদরার বোন কোন দিকে? পথ জানা নেই, তাই একে তাকে জিজ্ঞেস করে করে চলতে হচ্ছে। বোনের নাম শুনে সকলেই জিজ্ঞেস করে, কেন সেখানে আবার কি? কেন বাবু, তোমার ওখানে কি দরকার? শুনে কানাই বুঝতে পারে বোনটা খুব নিরাপদ নয়, কিন্তু তাহলে কি হবে? বাপের জন্য চাঁদনি পাতা জোগাড় করতে সে প্রাণ দিতে প্রস্তুত। সূর্য যখন লম্বা লম্বা ছায়া ফেলতে শুরু করেছে, তখন একটা ধান ক্ষেতের ওপারে কানাই দেখল একটা গভীর বন দেখা যাচ্ছে। ক্ষেত থেকে এক কৃষক কাঁধে লাঙল নিয়ে বাড়ি ফিরছিল। বাদরার বোন কোন দিকে? তাকে জিজ্ঞেস করে কানাই জানল ওটাই বাদরার বোন। ঠিক আছে। কানাই পা চালিয়ে এগিয়ে চলল। শাল, সেগুন, শিমুলের সঙ্গে আরো কত কি গাছ মেশানো ঘন বনে সূর্যের আলো ঢোকে না বললেই চলে। এই বিশাল বনে 3-4 হাত উঁচু গাছ খুঁজে পাওয়া কি চারটিখানি কথা? তবে কাছে মন্দির আছে, সেটাই একটা সুবিধে। 20-25 হাত ভেতরে ঢুকতেই একটা হরিণের পাল দেখতে পেল কানাই। তাকে দেখেই হরিণগুলো ছুটে পালালো। হরিণ তো ভালো, কিন্তু তেমন জাদরেল কোনো জানোয়ার যদি সামনে পড়ে। যাই হোক, সে ভেবে কোনো লাভ নেই। তার লক্ষ্য হবে এখন একটাই, প্রথমে মহাকালের মন্দির, তারপর চাঁদনি গাছ খুঁজে বার করা। মন্দির দেখতে পাওয়ার আগে কিন্তু গন্ধটা পেল কানাই। তত জোরালো নয়, মিহি একটা গন্ধ, কিন্তু তাতেই প্রাণ জুড়িয়ে যায়। এবার একটা মহুয়া গাছ পেরিয়ে পোড়ো মন্দিরটা চোখে পড়ল। দিন ফুরিয়ে এসেছে, তবে মন্দিরের চারপাশটায় গাছ একটু পাতলা বলে পড়ন্ত রোদ এখানে ওখানে ছিটিয়ে পড়েছে। এই এই এই, তুই কে রে বেটা? হ্যাঁ, কে? প্রশ্নটা শুনেই চমকে 3 হাত লাফিয়ে উঠল কানাই। এখানে অন্য মানুষ থাকতে পারে এটা তার মাথাতেই আসেনি। এবার মুখ ঘুরিয়ে দেখল একটা গোল পাতার ছাউনির সামনে 3 হাত লম্বা সাদা দাড়িওয়ালা একটা লোক ভুরু কুচকে চেয়ে আছে তার দিকে। কয়েক পা এগিয়ে এসে বুড়ো তাকে বলল, তুই যা খুঁজছিস না, তা এখানে পাবি না। সে কি মানুষের মনের কথা বুঝতে পারে নাকি? কি খুঁজছি তা তুমি জানো? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু মনে করে দেখি, মনে করে। আমি তোকে দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কিন্তু এখন আবার যেন মন থেকে হঠাৎ ফসকে গেল। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, 156 বছর বয়সে স্মরণ শক্তি কি আর সেই জোয়ান বয়সের মতো কাজ করে?
বুড়ো মাথা হেঁট করে ডান হাত দিয়ে গাল চুলকে হঠাৎ আবার মাথা সিধে করে বলল, এই দাঁড়া 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 দাঁড়া, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, চাঁদনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোর বাপের অসুখ, তার জন্য চাঁদনি পাতা নিতে এসেছিস তুই। ওই ওই যে ওই মন্দিরের উত্তর দিকটায় ছিল ছিল আজ দুপুর অব্দি। হ্যাঁ, কিন্তু সে তো আর নেই। হ্যাঁ হ্যাঁ রে, গিয়ে দেখ, শেকড় অব্দি সে গাছ তুলে নিয়ে গেছে। কানাইয়ের বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। এতটা পরিশ্রম মাঠে মারা যাবে? সে মন্দির লক্ষ্য করে এগিয়ে গেল উত্তর দিকে। উত্তর দিক? উত্তর দিক কোনটা? হ্যাঁ, এইটা। ওই যে গর্ত, ওইখানেই ছিল গাছ। শেকড় অব্দি তুলে নিয়ে গেছে, কিন্তু কে? কানাইয়ের চোখে জল। সে বুড়োর কাছে ফিরে এলো। কে নিল সে গাছ? কে নিল? কে নিল? রূপসার মন্ত্রী সেপাই শান্তি নিয়ে এসে সে গাছ তুলে নিয়ে গেছে। রূপসার প্রজাদের ব্যারাম হয়েছে। হ্যাঁ, সুখ নাই ব্যারাম। 20 দিনে না খেয়ে হাত পা শুকিয়ে মরে যায় তাতে। একমাত্র ওষুধ হলো ওই ওই চাঁদনি পাতার রস। কানাইয়ের আর কথা বলতে ইচ্ছে করছিল না। সে চোখে অন্ধকার দেখছিল, কিন্তু বুড়ো এরপর একটা অদ্ভুত কথা বলল। শোন 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 শোন, চাঁদনি এখানে নেই বটে, কিন্তু আমি যে দেখছি তোর বাপ ভালো হয়ে উঠবে। তাই দেখছেন? সত্যি তাই দেখছেন? কিন্তু ওষুধ না পেলে কি করে ভালো হবে? এই গাছ আর কোথায় আছে সে আপনি জানেন? এই গাছ? না না না, আর কোথাও নেই। এই একটি মাত্র জায়গাতেই ছিল, তাও এখন চলে গেছে ওই রূপসার রাজ্যে। সে কত দূর এখান থেকে? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু 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 ভেবে দেখি। বুড়ো বোধহয় আবার ভুলে গেছে, তাই মনে করার চেষ্টায় মাথা হেঁট করে টাক চুলকোতে লাগলো। হ্যাঁ, মনে পড়েছে 30 ক্রোশ পথ, বিশাল রাজ্য। ও, রূপসা মানে যেখানে তাঁতের কাপড়ের খুব নামডাক? হ্যাঁ, ঠিক বলেছিস। রূপসার শাড়ি, ধুতি, চাদর দেশ বিদেশে যায়। এমন বাহারের কাপড় না আর কোথাও বোনা হয় না। আপনি এত জানলেন কি করে? আপনি কে? আমি ত্রিকালজ্ঞ। আমার নাম একটা আছে, তবে এখন আমার সেই নাম ঠিক মনে পড়ছে না। ভালো কথা, তোকে তো একবার রূপসা যেতে হচ্ছে। হ্যাঁ, চাঁদনির খোঁজ তোকে করতেই হবে। কিন্তু কবরেজ বলেছে 10 দিনের মধ্যে বাপকে ওষুধ খাওয়াতে না পারলে বাপ আর বাঁচবে না। তার মধ্যে একদিন তো চলেই গেল। আরে তাতে কি হলো? আরে যা করতে হবে সেটা ঝটপট করে ফেল। কি করে করব? 30 ক্রোশ পথ, সেখানে যাওয়া আছে, গাছ খুঁজে বার করা আছে, ফেরা আছে। এই দাঁড়া 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 দাঁড়া, মনে পড়েছে। বুড়ো এবার তার কুটিরের মধ্যে ঢুকে একটা থলি বার করে আনলো। তারপর তার থেকে 3টে গোল গোল জিনিস বার করলো, একটা লাল, একটা নীল, একটা হলদে। এই দেখ, এই যে এই লালটা, এটা একরকম ফল। এটা খেলে তুই হরিণের চেয়ে 3 গুণ জোরে দৌড়তে পারবি। 1 ক্রোশ পথ তোর যেতে লাগবে
মাত্র 3 মিনিট। হ্যাঁ, তার মানে 1.5 ঘন্টায় তুই পৌঁছে যাবি ওই রূপসারাচ্ছে। হ্যাঁ, এই নে, এই 3টে ফলই আমি তোকে দিয়ে দিলাম। কিন্তু হলদে আর নীল ফল খেলে কি হয়? কি হয়? এই দেখো, এই তো মুশকিলে ফেলে দিলি। দাঁড়া দাঁড়া, আমি একটু ভেবে দেখি। কি হয় কি হয়? এই না রে, কিছুই তো মনে পড়ছে না। তবে কিছু যে একটা হয় সেটা আমি জানি, আর যেটা হবে সেটা তোর উপকারেই লাগবে। হ্যাঁ, যদি আমার কখনো মনে পড়ে যায় আমি তোকে জানিয়ে দেব। হ্যাঁ। কি করে জানাবে? আমি তো চলে যাব। হ্যাঁ, জানানোর উপায় একটা আছে। বুড়ো আবার থলির ভিতর হাত ঢুকিয়ে এবার একটা ঝিনুক বার করল। সেটা প্রায় হাতের তেলও সমান বড়। সত্যি বলতে কি, কানাই এত বড় ঝিনুক কখনো দেখেনি। ঝিনুকটা কানাইকে দিয়ে বুড়ো বলল, এই নে, এটা সব সময় সঙ্গে রাখবি। আমার কিছু বলার দরকার হলে আমি তখন তোর নাম ধরে ডাকবো। হ্যাঁ রে, তোর নাম কানাই তো? হ্যাঁ। সেই ডাক তুই এই ঝিনুকের মধ্যে শুনতে পাবি। হ্যাঁ, ওটা তোর ট্যাঁকে থাকলেও তুই শুনতে পাবি। তারপর ঝিনুকটাকে কানের ওপর চেপে ধরলেই তুই স্পষ্ট আমার কথা শুনতে পাবি। আমার কথা যখন শেষ হয়ে যাবে তখন এই ঝিনুকে শোনা যাবে সমুদ্রের গর্জন। তখন আবার তুই ঝিনুকটাকে নিয়ে ট্যাঙ্কে গুঁজে রাখবি। কানাই ঝিনুকটা নিয়ে তার ট্যাঙ্কেই রাখল। বুড়ো এবার চারদিকে চোখ বুলিয়ে বলল, আজ তো সন্ধে হয়ে গেল। হ্যাঁ, তুই এখন রূপ সাগিয়ে কিচ্ছু করতে পারবি না। আমি বলি কি, আজ রাতটা না হয় আমার কুটিরেই থাক। হ্যাঁ, কাল ভোরে রওনা হবি। তারপর ওখানে সারাটা দিন পাবি, অনেক কাজ হবে। হ্যাঁ, হায়, আমার ঘরে ফলমূল আছে, তাই না হয় খাবি এখন। কানাই রাজি হয়ে গেল। তার ইচ্ছে করছিল তখনই লাল ফলটা খেয়ে রওনা দেয়। বুড়োর কথা ঠিক কিনা সেটা পরখ করে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু সেটাকে সে দমন করল। সকালে রওনা দেওয়াই সব দিক দিয়ে ভালো হবে। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমায় লোকে জগাই বাবা বলে ডাকে। হ্যাঁ, তুইও তাই ডাকিস। হ্যাঁ। পরদিন সকালে লাল ফলটা খেয়ে জগাই বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় পা দিতেই কানাই বুঝল তার গায়ের রক্ত যেন টকবক করে ফুটছে। তারপর হাঁটতে গিয়ে দেখলো হাঁটলে চলবে না, দৌড়তে হবে। সে দৌড় যে কি বেদম দৌড়, সে আর কি বলবো। রাস্তার দুপাশে গাছপালা, ঘর বাড়ি, মানুষজন, গরু ছাগল সব তীর বেগে বেরিয়ে যাচ্ছে উল্টো দিকে। পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে শন শন করে। দু কানের পাশে বাতাসের শোঁ শোঁ শব্দে কানে প্রায় তালা লাগে। দেখতে দেখতে দুদিকে দৃশ্য বদলে যাচ্ছে। গ্রাম থেকে শহর, শহর থেকে মাঠ, মাঠ থেকে বন, বন থেকে আবার গ্রাম। পথে দুটো নদী পড়ল। মুহূর্তের মধ্যে সে নদী কানাইয়ের পায়ের তলা দিয়ে বেরিয়ে গেল। পায়ের গোড়ালিটুকুও ভেজবার সময় পেল না। সূর্য মাথায় ওঠার আগেই কানাই বুঝতে পারল সামনে একটা বড় শহর দেখা যাচ্ছে। সে তখনই দৌড়ানো বন্ধ করে হাঁটতে শুরু করল। বাকি পথটুকু এমনিভাবে হেঁটেই যাবে, নইলে অন্য পথচারীরা কি ভাববে। তাকে নিয়ে একটা হইচই পড়ে, এটা কানাই মোটেই চায় না। শহরে ঢোকবার মুখে একটা তোরণ, তার দুদিকে দুজন সশস্ত্র সেপাই। এটা আগে থেকে জানা ছিল না, তাই কানাইকে একটু মুশকিলেই পড়তে হয়েছিল। সেপাইরা কানাইকে দেখেই তার পথ রোধ করতে গিয়েছিল, তাই নিরুপায় হয়ে কানাইকে সামান্য একটু দৌড় দিতে হয়েছিল। ফলে
কানাই এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখান থেকে তোরণটা এত দূরে যে সেটাকে প্রায় দেখাই যায় না। আর কোনো ভাবনা নেই, কানাই এখন একটা বাজারের মধ্যে দিয়ে চলেছে, দুদিকে দোকানপাট, তাতে নানান রকমের জিনিসের মধ্যে কাপড়ই বেশি। আর সেই কাপড়ের বাহার দেখে কানাই তো থ। দেশ বিদেশের লোকেরা সে কাপড় দেখছে, দর করছে, কিনছে, কিন্তু একটা জিনিস দেখে কানাইয়ের ভারী অদ্ভুত লাগলো। যারা সে কাপড় বেচছে তাদের কারোর মুখে হাসি নেই। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, হাটের এখানে সেখানে হাতে বল্লমওয়ালা সেপাইরা ঘোরাফেরা করছে। কানাইয়ের ভারী কৌতূহল হলো। সে একটা কাপড়ের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এই শহরের নাম কি রূপসা? লোকটা মুখে কিছু না বলে কেবল মাথা নেড়ে হ্যাঁ জানালো। এবার কানাই বলল, তা তোমরা সবাই এত গম্ভীর কেন বলো তো? কেনাবেচা তো বেশ ভালোই হচ্ছে, তবু তোমাদের মুখে হাসি নেই কেন? লোকটা এপাশে ওপাশে দেখে নিয়ে বলল, তুমি বুঝি ভিন দেশের লোক? হ্যাঁ, আমি সবে এখানে এলাম। তাই তুমি জানো না এখানে মড়ক লেগেছে? মড়ক? শুকনাইয়ের মড়ক এখন তাঁতিপাড়ায় লেগেছে, কিন্তু ছড়িয়ে পড়তে আর কতদিন? তাঁতিরা সব না খেতে পেয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কিন্তু কানাই ওষুধের কথাটা বলতে গিয়ে বলল না। আশ্চর্য ব্যাপার, মন্ত্রী গিয়ে চাঁদনি গাছ নিয়ে এসেছে, তাও কেন তাঁতিদের অসুখ সারছে না? এই গাছের পাতায় কি তাহলে কাজ দেয় না? একটা আস্ত গাছে কত পাতা হয়? 400-500 তো বটেই। তার একটা খেলেই একটা লোকের অসুখ সারার কথা, কিন্তু সেই গাছ তাহলে গেল কোথায়? কানাই উঠে পড়ল। তার মনে পড়ে গেছে যে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো চাঁদনির পাতা জোগাড় করা, কিন্তু সেই গাছ তার নাগালে আসবে কি করে? মন্ত্রী মশাই সেই গাছ কোথায় রেখেছেন সেটা সে জানবে কি করে? কানাই হাঁটতে আরম্ভ করল। বাজার ছাড়িয়ে সে দেখল একটা পাড়ার মধ্যে এসে পড়েছে। এখানে চারদিক থেকে কান্নার আওয়াজ আসছে। এটাই কি তাঁতিপাড়া? রাস্তার ধারে একটা বুড়ো বসে আছে দেখে কানাই তার দিকে এগিয়ে গেল। হ্যাঁ গো, এটা কি তাঁতিপাড়া? হ্যাঁ, এটাই তাঁতিপাড়া। তবে তাঁতি তো আর এখানে বেশি দিন নেই। 4টে করে তাঁতি রোজ মরছে ব্যারামে। এই দেখো না, এই শশী গেল, নীলমণি গেল, তারপরে লক্ষণ গেল, বেচারাম গেল, আর কি? এই রোগের তো কোনো চিকিৎসা নেই। আমায় এখনো ধরেনি রোগে, তবে ধরতে আর কতদিন? চিকিৎসা নেই বলছো কেন? একটা গাছের পাতার রস খেলেই তো এই ব্যারাম সারে। সে গাছ তো তোমাদের মন্ত্রীমশাই বাদরার জঙ্গলে গিয়ে নিয়ে এসেছেন। তাঁতিদের তাঁতে লাভটা কি? হ্যাঁ, এ গাছ তো মন্ত্রীমশাই আমাদের দেবেন না। কেন দেবে না কেন? আমাদের রাজা বড় সর্বনেশে। এ কথা বলে বুড়ো এদিক ওদিক সন্দেহের দৃষ্টিতে দেখল খানিক, তারপর গলা নামিয়ে বলল, এ রাজা পিশাচ। হ্যাঁ, পেয়াদারা বল্লমের খোঁচা মেরে তাঁতিদের দিয়ে কাপড় বোনায়। হ্যাঁ, যারা বুনে না তাদের ওই শুলে চড়ায়। হ্যাঁ, রূপসার কাপড় বিদেশ থেকে সদাগর এসে কিনে নিয়ে যায়। যা টাকা আসে তার 4 ভাগের 3 ভাগ যায় ওই রাজকোষে। হ্যাঁ, তো তাঁতিরা সব একজোটে রাজাকে হটিয়ে তার ছেলেকে সিংহাসনে বসাবে বলে ঠিক করেছিল। সে কথা কেউ গিয়ে তোলে ওই রাজার কানে। হ্যাঁ, আর সেই সময় লাগে এই মোড়ক। রাজা চায় তাঁতিরা সব মরুক, তাই
ওষুধ এনে ওই সরিয়ে রেখেছে। কানাইয়ের মনটা শক্ত হয়ে উঠল। এমন শয়তান এই রূপসা রাজ্যের রাজা! সে যে করেই হোক চাঁদনির পাতা এনে দেবে তাঁতিদের জন্য, যে করেই হোক। বুড়ো বলে চলল, রাজা শয়তান, এটা ঠিক, কিন্তু তার যে ছেলে এই রাজকুমার, সে সোনার চাঁদ ছেলে। এই কত হবে তোমারই মতো বয়স তার। সে যদি রাজা হয় তাহলে দেশের সব দুঃখ দূর হবে। এই রাজাকে সরাবার কোনো রাস্তা নেই বুঝি? সে কি আর আমরা জানি? আমরা হলাম এই মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা শুধু দুঃখ পেতেই জানি। আচ্ছা, রাজবাড়িটা কোন দিকে বলতে পারো? এই যে রাস্তা, এটা দিয়ে সোজা গেলে ওই রাজপথ পড়বে। তারপর ওই বাঁয়ে ঘুরে দেখবে দূরে রাজার কেল্লার ফটক দেখা যাচ্ছে। তবে তোমায় সেখানে ঢুকতে দেবে না। পাহারা সেখানে বড় কড়া। কানাই বুড়োর কাছ থেকে বিদায় নিয়ে কিছু দূরে গিয়ে রাজপথে পড়ল। বাঁদিকে ঘুরে সত্যিই দেখল দূরে কেল্লার ফটক দেখা যাচ্ছে। কানাই ইতিমধ্যে মতলব হেঁটে নিয়েছে। সে এমনিভাবে হেঁটে গিয়ে যখন ফটক থেকে 20 হাত দূরে প্রহরী তাকে সন্দেহের চোখে দেখছে, তখন সে দিল ফটক লক্ষ্য করে বেদম ছুট। চোখের পলকে কানাই প্রথম ফটক, দ্বিতীয় ফটক পেরিয়ে পৌঁছে গেল একটা বাগানে। এখানে আশেপাশে কোনো লোক নেই দেখে কানাই থামল। বাঁদিকে বাগান, তাকে চারদিক দিয়ে ঘিরে আছে শ্বেতপাথরের দালান। কানাই কি করবে ভাবতে ভাবতে এগিয়ে চলল। বাগানে ফুলের ছড়াছড়ি, চারিদিকে রঙে রং। কে বলবে এই দেশে শুকনাইয়ের মড়ক লেগেছে? এই ফুলের মধ্যে কি চাঁদনি গাছ রয়েছে? ছোট ছোট ছুঁচলো বেগুনি পাতা আর হলদে ফুল। যদি এরই মধ্যে থাকে তাহলে তার কাজ অনেক সহজে হয়ে যায়। এদিক ওদিক দেখতে দেখতে কানাই এগোচ্ছিল, হঠাৎ তার পিঠে পড়ল একটা হাত, আর আরেকটা হাত তার কোমরটা জড়িয়ে ধরে কোল পাঁজা করে তুলে নিল। কানাই দেখল সে এক অতিকায় প্রহরীর হাতে বন্দী। মহারাজ, প্রহরী কানাইকে সোজা নিয়ে গেল রাজসভায়। কানাই দেখল রাজা সিংহাসনে বসে আছেন আর তাকে ঘিরে রয়েছে সভাসদরা। রাজা যে শয়তান সেটা তার কুতকুতে চোখ, ঘন ভুরু আর গালপাট্টা দেখলেই বোঝা যায়। রাজা কানাইয়ের দিকে চোখ রেখেই পেয়াদাকে জিজ্ঞেস করলেন, এটাকে আবার কোত্থেকে পেলি? মহারাজ, এ অন্দরমহলের বাগানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল। এবারটা ফটক দিয়ে ঢুকলো কি করে? দুটো সশস্ত্র প্রহরী রয়েছে সেখানে। তা তো জানি না মহারাজ। বলবন্ত আর যশবন্তকে শুলে চড়াও, ফটকে নতুন প্রহরী মোতায়েন করো। এই রাজ্যে কাজে ফাঁকির শাস্তি হলো মৃত্যু। মহারাজের পাশে 2-3 কর্মচারী আদেশ পালন করার জন্য হাহা করে উঠল। রাজা এবার কানাইয়ের দিকে দৃষ্টি দিলেন। তোর ব্যাপার কি শুনি? তোর নাম কি? আগে আমার নাম কানাই। কানাই? তা কোত্থেকে আসছিস? কানাই ঠিকই করেছিল যে রাজার কাছে সে সব কথা সত্যি বলবে না। সে বলল, আগে পাশের গাঁ থেকে। পাশের গাঁ? তার মানে তো কাকমারি? আগে হ্যাঁ। তা বাগানে কি খুঁজছিলি? কই কিছু খুঁজিনি তো, শুধু দাঁড়িয়েছিলাম।
ঠিক আছে। এই কে আছো? হ্যাঁ মহারাজ। এখন একে হাজতে পড়ো, এর বিচার হবে পরে। যথা আজ্ঞা মহারাজ। এই, ছাড়ো, চট, ছাড়ো, চট, ছাড়ো। চট, চট। 3 মিনিটের মধ্যে কানাই দেখল যে সে কারাগারে বন্দী। গরাদওয়ালা দরজা খড়াং শব্দ করে বন্ধ হতেই সে হতাশ হয়ে কারাগারের এক কোণে বসে পড়ল। আর 8 দিন বাকি আছে। তার মধ্যে চাঁদনির পাতা নিয়ে দেশে ফিরতে না পারলে তার বাপকে সে চিরতরে হারাবে। এমন হতাশ কানাইয়ের কোনোদিন লাগেনি। জগাই বাবার কথা মনে পড়ল তার। নীল আর লাল ফল দুটো আর ঝিনুকটা এখনো তার ট্যাঁকে রয়েছে, কিন্তু জগাই বাবা তো তাকে আর ডাকলো না। ওগুলো দিয়ে কি কাজ হয় তাও জানা গেল না। কয়েদখানার একটা মাত্র খুপড়ি জানলা, সেটা পশ্চিম দিকে হওয়াতে তার ভেতর দিয়ে বিকেলের রোদ এসে পড়েছে। কমলা রঙের রোদ দেখে কানাই বুঝল যে সূর্য অস্ত যাবার মুখে। ক্রমে সেই আলোটুকু চলে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। ঘরের বাইরে একজন প্রহরী, সে সেখানে টহল দিচ্ছে। তার পায়ের এক টানা খট খট শব্দে কানাইয়ের চোখে ঘুম এলো, আর 10 মিনিটের মধ্যেই কানাই ঘুমে ঢলে পড়ল। এইভাবে জেগে ঘুমিয়ে কয়েদখানার অখাদ্য খাবার খেয়ে 3 দিন চলে গেল। সময় আর মাত্র 5 দিন। সন্ধে হয় হয়। কানাইয়ের চোখে ঘুমের আমেজ, মন থেকে আশা প্রায় মুছে গেছে। এমন সময় সে হঠাৎ সজাগ হয়ে উঠল। বাইরে প্রহরী এখনো টহল দিচ্ছে। কে যেন এর মধ্যে বাইরে একটা মশাল জ্বালিয়ে দিয়ে গেছে। তার আলোয় ফটকের গরাদের লম্বা লম্বা ছায়া পড়েছে কারাগারের মেঝেতে। কিন্তু কানাইয়ের ঘুমটা ভাঙল কেন? কান পাততেই কানাই কারণটা বুঝল। তার ট্যাকে ঝিনুক থেকে একটা শব্দ আসছে। কানাই, কানাই, এই কানাই। কানাই তাড়াতাড়ি ঝিনুকটা বার করে কানের ওপর চেপে ধরল। তারপর সে পরিষ্কার শুনতে পেল জগাই বাবার কথা। শোন শোন কানাই, মন দিয়ে শোন। আরো কিছু কথা মনে পড়েছে। হ্যাঁ, তোর কাছে যে নীল ফলটা আছে না, সেটা খেলে তোর মধ্যে অদৃশ্য হয়ে যাবার শক্তি আসবে। কিন্তু অদৃশ্য হতে গেলে আগে একটা কথা বলে নিতে হবে। সেটা হলো ফক্কা। সেটা বললেই তোকে না আর কেউ দেখতে পাবে না। আবার যখন নিজের চেহারায় ফিরে আসতে চাইবি, তখন তোকে বলতে হবে টক্কা। বুঝলি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা শোন, এবার আর একটা কথা বলি তোকে, সেটাও হঠাৎ মনে পড়ল। রূপসার রাজা তার ছেলেকে বন্দি করে রেখেছে প্রাসাদের ছাদের কোণের একটা ঘরে। বাবাকে হটিয়ে ছেলে সিংহাসনে না বসা অবধি রূপসার কোনো গতি নেই। সুখ নাই অসুখে সারা দেশ একেবারে ছাড়খাড় হয়ে যাবে। হ্যাঁ, রাজাকে 1 সদাগর 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে একটা পান্না বিক্রি করে আজ থেকে প্রায় 7 বছর আগে। ওই পান্না রাজার গলার হারে বসানো আছে। ওই পান্নায় জাদু আছে, আর এটাই যত নষ্টের গোড়া। বুঝেছিস? কানাই বুঝেছে ঠিকই, কিন্তু চাঁদনির পাতা কি করে পাওয়া যাবে সেই নিয়ে তো জগাই বাবা কিছুই বললেন না। ঝিনুকের ভেতর আবার কথা শোনা গেল। চাঁদনি উদ্ধার করায় বড় বিপদ, কিন্তু তারও রাস্তা আছে। কি রাস্তা? কি রাস্তা? না, সেটা তো মনে পড়ছে না। মনে পড়লে তখন তোকে বলবো। ব্যাস, কথা শেষ। কানাই কানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে।
সে ঝিনুকটা আবার ট্যাঁকে গুঁজে নিল। প্রহরী এখনো টহল দিচ্ছে, লম্বা টহল। তার গোড়ায় আর শেষটায় প্রহরী কানাইয়ের দৃষ্টির বাইরে চলে যায়। বাঁ দিকে একবার প্রহরী অদৃশ্য হতেই ট্যাঁক থেকে নীল ফলটা বার করে কানাই টপ করে মুখে পুরে দিল। তারপর প্রহরী ডান দিকে অদৃশ্য হতেই কানাই ধাঁ করে বলে দিল, ফক্কা ফক্কা। প্রহরী ফেরার পথে কয়েদখানা দেখেই চমকে উঠল। তার টহল থেমে গেল। সে প্রথমে গরাদের ফাঁক দিয়ে ভেতরে দেখল, এ কোণ ও কোণ সে কোণ। তারপর মশালটা গরাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার দেখল। তারপর মশাল রেখে চাবি দিয়ে ফটক খুলে অতি সন্তর্পণে ভেতরে ঢুকল। তার চোখে অবাক ভাবটা তখন দেখবার মতো। কানাই এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। প্রহরীকে বেশ কিছুটা ভেতরে ঢুকতে দিয়ে টুক করে পাশ কাটিয়ে খোলা ফটক দিয়ে বাইরে বেরিয়ে পড়ল সে। পা টিপে টিপে কোনো শব্দ না করে দুজন প্রহরীর নাকের সামনে দিয়ে কানাই বেরিয়ে এসে পৌঁছল একটা ঘোরানো সিঁড়ির মুখে। সেই সিঁড়ি দিয়ে সে উঠতে লাগলো ওপরে। নির্ঘাতে সিঁড়ি ছাদে গিয়ে পৌঁছয়। হ্যাঁ, কানাইয়ের আন্দাজে ভুল নেই। সিঁড়ি উঠে গিয়ে একটা দরজার মুখে পৌঁছেছে। সেই দরজা পেরোতেই কানাই দেখল সে ছাদে এসে পড়েছে। পেল্লায় ছাদ, এক কোণে একটা ঘর, তাতে একটা জানলা। সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে একটা টিমটিমে আলো। ঘরের দরজার বাইরে বসে আছে একটি প্রহরী, তার মাথায় হেঁট। অদৃশ্য কানাই এগিয়ে গেল প্রহরীর দিকে। যা আন্দাজ করেছিল তাই, প্রহরী মুখ হাঁ করে ঘুমোচ্ছে। তার নাক দিয়ে ঘড় ঘড় করে শব্দ বেরোচ্ছে। ঘরের দরজায় একটা বড় তালা ঝুলছে। বোধহয় তারই চাবি রয়েছে প্রহরীর কোমরে গোঁজা। কানাই খুব সাবধানে প্রহরীর ঘুম না ভাঙিয়ে চাবিটা বার করে নিল। তারপর সে তালায় ঢুকিয়ে একটা প্যাঁচ দিতেই খুট করে তালা খুলে গেল। কি ভাগ্যে এই শব্দেও প্রহরীর ঘুম ভাঙেনি। এবার দরজা খুলে অদৃশ্য কানাই ঘরের ভেতরে ঢুকল। ঘরে একটা টিভি জ্বলছে, আর একটা খাটিয়ায় চোখে অবাক দৃষ্টি নিয়ে বসে আছে তারই বয়সী একটি ফুটফুটে ছেলে। ঘরের দরজা খুলল, অথচ কাউকে দেখা যাচ্ছে না। তাতে রাজকুমারের মুখ হাঁ হয়ে গেছে। এ কি ভেলকি নাকি? দরজাটা ভেজিয়ে দিয়ে কানাই এবার খাটের দিকে ঘুরে ফিসফিস করে বলল, টক্কা। আর অমনি তার চেহারা দেখা যাওয়াতে রাজকুমার আরো চমকে উঠে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? কোনো জাদুকর নাকি? ফিসফিসিয়েই কথা হলো, যদিও প্রহরীর নাক ডাকানি থেকে মনে হয় বাজ পড়লেও তার ঘুম ভাঙবে না। কানাই রাজকুমারকে পুরো ব্যাপারটা খুলে বলল। রাজকুমার বলল, গাছের কথা তুমি বলছো বটে, কিন্তু সে গাছ তুমি পাবে কি করে? সে গাছ তো সহজে পাওয়া যাবে বলে মনে হয় না। কি করে পাবো তা জানি না, কিন্তু গাছের পাতা আমার চাই। শুধু আমার বাবার জন্য নয়, তোমাদের এখানে তাঁতিরা সব মরতে বসেছে, তাদের জন্য পাতা লাগবে। কম করে 1000 পাতা তো থাকবেই সে গাছে, তাতে 1000 লোকের প্রাণ বাঁচবে। হ্যাঁ, আমিও তো তাদের বাঁচাতে চাই। বাবাকে আমি সে কথাই বলেছিলাম, তো বাবা তাতেই আমাকে বন্দি করে রাখার হুকুম দিলেন। বাবা নিজের ছাড়া আর কারোর ভালো চান না, আর নিজের ভালো মানে যত বেশি টাকা আসে কোষাগারে ততই ভালো। ধর্মে কর্মে বাবার মতি নেই, প্রজাদের মঙ্গলের চিন্তা নেই, এমনকি আমি যে তার নিজের ছেলে তার জন্য মায়া মমতা কিচ্ছু নেই। আচ্ছা, তোমার বাবার গলার হাড়ে একটা জাদু পান্না আছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আসলে 7 বছর আগে এক সওদাগর বাবাকে সেটা বেচে। সেই থেকে বাবার একটা দিনের জন্য কোনো অসুখ হয়নি, কিন্তু বাবার অত্যাচারটাও বেড়ে গেছে 3 গুণ। এখানকার তাঁতিরা তাকে সিংহাসন থেকে সরাবার ফন্দি করেছিল। হয়তো তারা সে কাজে সফল হতো, কিন্তু সেই সময় লেগে যায় এই শুকনাইয়ের মড়ক। আচ্ছা, একটা কথা বলো দেখি। কি? রাজামশাই শোবার ঘরটা কোথায়?
আমি তো ইচ্ছে করলে অদৃশ্য হতে পারি। আমি যদি তার গলা থেকে হারটা খুলে নিয়ে আসি? সম্ভব না। বাবার শোবার ঘর রাজপ্রাসাদের অন্দরমহলে, কিন্তু তার দরজায় প্রহরী ছাড়াও একটা ভয়ানক হিংস্র কুকুর পাহারা দেয়। আর সে তোমাকে দেখতে না পেলেও তোমার গন্ধ পাবে তো, আর পেলেই চিৎকার শুরু করবে। না 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 না, ওভাবে হবে না। অন্য উপায় বের করতে হবে, আর যা করতে হবে দিনের বেলাতেই করতে হবে। তা তোমাকে তো এবার পালাতে হবে। আমি যখন এসেই পড়েছি তখন আর তুমি বন্দি থাকবে কেন? রাজবাড়ি ছাড়া তোমার কোনো ঠাঁই আছে? হ্যাঁ আছে। তাঁতিদের মধ্যে আমার একটা বন্ধু আছে, তার নাম গোপাল। তার এক বিধবা মা ছাড়া আর কেউ নেই। আসলে আমার নিজের মাকে আমি হারিয়েছি আমার তখন 3 বছর বয়স। বলতে গেলে গোপালের মাকে আমি নিজের মায়ের মতন ভালোবাসি। বাবা গোপালের সঙ্গে মিশতে দেন না আমাকে, কিন্তু আজ যদি তার কাছে যাই আমি জানি সে আমাকে ফিরিয়ে দেবে না। তার বাড়িতে কি দুজনের জায়গা হবে? হ্যাঁ হবে বই কি। আরে 3 জনে এক ঘরে মাদুর পেতে শুয়ে থাকবো। আমার খুব অভ্যেস আছে। তাহলে চলো চাঁদের আলোয় বেরিয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু কিন্তু ফটকে প্রহরী আছে যে। প্রহরী আমাদের কিচ্ছু করতে পারবে না। তোমাকে পিঠে করে নিয়ে আমি ঝড়ের বেগে বেরিয়ে যাব, কেউ আমাদের নাগাল পাবে না। সত্যি বলছো? সত্যি। কিন্তু যে আমার এমন বন্ধুর কাজ করলো তার নামটাই তো এখনো জানলাম না। আমার নাম কানাই। বেশ, আর আমার নাম কিশোর। তবে চলো যাই এবার। হ্যাঁ, ঘোরানো সিঁড়ি দিয়ে সোজা নেমে যাব। চলো। বেশ, নিচে সিঁড়ির মুখে দরজা, আর দরজা পেরোলেই বাগান, সেইখান থেকেই দেব ছুট। গোপালদের বাড়ি তাঁতিপাড়ার এক প্রান্তে। সেখানে শুকনাই রোগ এখনো পৌঁছায়নি, কিন্তু কবে এসে পৌঁছবে তার ঠিক কি। গোপালের মা সেই কথা ভেবেই কানাই আর কিশোরকে বলেছিলেন, আমার এখানে থাকার বিপদটা কি তা তো তোমরা জানো। সেটা ভেবেও কি তোমরা 3 জনে একসঙ্গে থাকতে চাও? হ্যাঁ চাই। আপনি ভাববেন না, শুকনাই রোগের ওষুধ আছে রাজবাড়িতে। সে ওষুধ আমি জোগাড় করবই যে করে হোক, তাহলে আর কারোর ব্যারাম থাকবে না। কিন্তু মুখে বলা এক আর কাজে আর এক। 3 দিন কেটে গেল, তবু কাজ এগোলো না একটুও। আর মাত্র 2 দিন আছে কানাইয়ের বাপ, তারপরেই তার আয়ু শেষ। এদিকে ঝিনুকেও আর কোনো কথা শোনা যায়নি। জগাই বাবা এমন চুপ কেন? এর মধ্যে অবশ্যই আরো একটা কাণ্ড ঘটে গেছে। কানাই আর রাজকুমার দুজনেই কয়েদি অবস্থা থেকে পালিয়েছে দেখে রাজবাড়িতে হুলস্থুল পড়ে গেছে। এই জিনিস কেমন করে হয়? যে প্রহরী 2 জন পাহারায় ছিল তাদের 2 জনকেই শুলে চড়ানো হয়েছে। কানাই আর কিশোরকে ধরার জন্য শয়ে শয়ে সেপাই সারা রাজ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। গোপাল তাঁতির সঙ্গে যে রাজকুমারের ভাব ছিল সেটা রাজা জানতেন, তাই গোপালের বাড়িতেও পেয়াদা পাঠিয়েছিলেন। ঠিক সেই সময় কানাই বুদ্ধি করে ফক্কা বলে অদৃশ্য হয়ে পেয়াদার হাত থেকে বল্লম টেনে নিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। পেয়াদা এই ভেলকিতে ভড়কে গিয়ে দিয়েছে চম্পট। তারপর থেকে গোপালের বাড়িতে আর কেউ আসেনি। আজ কানাই আর সবুজ হইতে না পেরে কিশোরকে বলল, হ্যাঁ ভাই, সেই জাদু পান্না না সরাতে পারলে তো আর চলছে না। একবার একটু ভেবে বলো দেখি, তোমার বাবা একা কখন থাকেন, তার কাছাকাছি যাবার সুযোগটা কখন পাওয়া যায়? জাদু পান্না নিলেই যে সব গোল মিটে যাবে এমনটা ভেবো না। আমার মনে হয় এতে উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে। বাবার রাগ সপ্তমে চড়ে যেতে পারে। তাও চেষ্টা করতে ক্ষতি কি? তুমি একবার একটু ভেবে বলো। হ্যাঁ, একটা কথা মনে পড়েছে। কি কথা? বাবা রোজ ভোরবেলা সূর্যোদয়ের সময় রাজবাড়ির অন্দরমহলের দিঘিতে স্নান করতে যান। সেই সময় প্রহরী থাকে দূরে, তখন বাবার কাছাকাছি কেউ থাকে না। তবে আর কি, এই তো সুযোগ। কাল ভোরে আমি রাজবাড়ি যাব অদৃশ্য হয়ে। দেখি তোমার বাবার সঙ্গে দিঘিতে গিয়ে কিছু করা যায় কিনা। বেশ,
ঠিক আছে। পরদিন সূর্য ওঠার আগেই কানাই ফক্কা বলে অদৃশ্য হয়ে ঝড়ের বেগে ছুটে রাজবাড়ি পৌঁছে দিঘির শ্বেতপাথরের বাঁধানো ঘাটের কাছেই একটা বকুল গাছের নিচে দাঁড়িয়ে রইল। পূব আকাশে পদ্মের রং ধরেছে, কিন্তু সূর্য তখনও ওঠেনি। কিছু পরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কানাই খটখট শব্দ শুনে বুঝল রাজা খড়ম পায়ে ঘাটে আসছেন। ওই যে রাজা। রাজার গা খালি, পরনে কেবল ধুতি আর কাঁধের ওপর একটা রেশমের উত্তরীয়টা ঘাটের পাশের বেদিতে রেখে রাজা খড়ম খুলে সিঁড়ি দিয়ে এগোলেন। গলায় হাড়ের পান্নাতে সূর্যের আলো পড়ে যেন তার থেকে আগুন বেরোচ্ছে। এবার রাজা জলে নামলেন। কানাইও এগিয়ে গেল ঘাটের সিঁড়ির দিকে। তারপর ধীরে ধীরে সেও জলে নেমে রাজার 7 হাত দূরে গলা জলে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রাজা যেই ডুব দিলেন অমনি কানাইও ডুব দিয়ে সাঁতরে এগিয়ে এসে পলকের মধ্যে রাজার গলা থেকে হাড় খুলে নিয়ে আবার ডুব সাঁতার দিয়ে দিঘির উল্টো পারে গিয়ে জল থেকে উঠল। ততক্ষণে রাজা দিশেহারা হয়ে জলের মধ্যে তার হাড় খুঁজছেন আর প্রহরী প্রহরী বলে ডাকছেন। প্রহরী ছুটে এলো। প্রহরী, প্রহরী! কি হলো মহারাজ? কি আবার হলো? আমার হাড়! এই সেই শয়তান রাঘব বোয়ালের কাজ। আমার গলা থেকে হাড় খুলে নিয়ে গেল। হ্যাঁ, খবর দিয়ে দে, দরকার হলে দিঘির জল সেচতে হবে। ওই হাড় আমার ফেরত চাই, চাই, চাই। হাতের মুঠোয় হাড় নিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে কানাই এক ছুটে এক মুহূর্তের মধ্যে চলে এলো একেবারে গোপালের বাড়ি। তারপর টক্কা বলে আবার নিজের চেহারায় ফিরে এসে রাজকুমারকে দেখিয়ে দিল যে তার কাজ সে করে এসেছে। কিন্তু এর ফলে রাজার মধ্যে কোনো পরিবর্তন এলো কিনা সেটা কি করে বোঝা যাবে? কানাইয়ের সে বুদ্ধিও মাথায় এসে গেছে। সে বলল, আমি কাল অদৃশ্য হয়ে রাজসভায় যাব, রাজার হাবভাব কিরকম সেটা দেখে আসব। তাই ঠিক হলো। আর কানাই পরদিন রাজসভায় গিয়ে হাজির হল। সভাসদরা এসে গেছেন, কিন্তু রাজা তখনও আসেননি। কানাই পেছনের দিকে এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সময় চলে যায়, কিন্তু রাজার দেখা নেই। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজামশাই এসে ঢুকলেন রাজসভায়। কিন্তু কই, রাজার চেহারায় ভালোর দিকে পরিবর্তনের তো কোনো লক্ষণ নেই। চোখে তো সেই একই শয়তানের দৃষ্টি, কেবল ঠোঁটের কোণে বাঁকা হাসির বদলে আজ প্রচন্ড রাগ। রাজা সিংহাসনে বসে চারিদিকে একবার লাল চোখ দিয়ে দেখে নিয়ে বললেন, আমার রাজ্যে মহা শয়তান এক জাদুকরের আবির্ভাব হয়েছে। সে নিজে কয়েদখানা থেকে প্রহরীর চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আবার আমার ছেলেকে বন্দি দশা থেকে মুক্তি দিয়েছে। আমার গলা থেকে আমার সাধের পান্নার হাড় খুলে নিয়েছে। গতকাল ভোরে দিঘিতে ডুব দেবার সময় ঘটনা ঘটে। আমি ভেবেছিলাম এ বোয়াল মাছের কাণ্ড, কিন্তু দিঘির জল সেঁচে সেই বোয়াল মাছকে ধরেও সে হার পাওয়া যায়নি। আজ থেকে শাসন হবে আরো 10 গুণ কড়া। যতদিন সেই জাদুকর আর রাজকুমারকে খুঁজে না পাওয়া যায়, ততদিন হাট বাজার সব বন্ধ। লোকে না খেতে পেয়ে মরুক। এই ভীষণ কয়েকটা কথা বলে রাজা সিংহাসন ছেড়ে চলে গেলেন। কানাই একেবারে মুষড়ে পড়ল। জাদু পান্না খুলে নিয়ে ফল আরো খারাপ হলো। এখন কি উপায়? কানাই গোপালের বাড়ি ফিরে এলো। তার কাছ থেকে সব শুনে টুনে কিশোর আর গোপালের মুখও শুকিয়ে গেল। একে দেশে মড়ক, তার উপরে রাজার এই মূর্তি। সারা দেশ তো ছারখার হয়ে যাবে।
কানাই তখন মনে মনে ভাবছে, আর একদিন মাত্র সময়। এই একদিনের মধ্যে চাঁদনির পাতা জোগাড় না হলে সে বাবাকে হারাবে। দূর থেকে ঢেঁড়ার শব্দ শোনা যাচ্ছে, আর সেই সঙ্গে ঘোষণা, আজ থেকে বাজারে কেনা বেচা বন্ধ। আজ থেকে বাজারে কেনা বেচা বন্ধ। সেই সঙ্গে এও ঘোষণা হচ্ছে যে রাজকুমার আর জাদুকরকে যে ধরে দিতে পারবে তাকে 1,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঢেঁড়ার দুমদুম শব্দ ক্রমে এগিয়ে আসছে এদিকে। তাঁতিপাড়াতেও ঘোষণা হবে। এই ডামাডোলের মধ্যেই কানাই হঠাৎ চমকে উঠল। তার নাম ধরে কে যেন ডাকছে ক্ষীণ স্বরে। সে তৎক্ষণাৎ ট্যাঙ্ক থেকে ঝিনুক বের করে নিল। পরিষ্কার শোনা গেল জগাই বাবার কথা। শোন কানাই, খুব মন দিয়ে কাজের কথা শোন। কাল সকালের 1 প্রহরে তুই যাবি রাজবাড়ির অন্দরমহলের বাগানের ঈশান কোণে। হ্যাঁ, সেই কোণে জলে ঘেরা একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছ পোঁতা আছে। সেই গাছ তোকে উদ্ধার করতে হবে। কি করে জগাই বাবা? কি করে আবার? সেটা হবে তোর নিজের বুদ্ধি আর সাহসের জোরে। হ্যাঁ, কাজটা কিন্তু সহজ নয়, বুঝলি? বুঝলাম, কিন্তু কিন্তু আবার কি? হলদে ফলের গুণ কি সেটা তো বললেন না। এই রে, সেটা তো এখনো মনে পড়েনি। আচ্ছা, পড়লে না হয় বলবো। তার আগে তোর বাপকে বাঁচানোর ব্যবস্থা কর। হ্যাঁ, তার প্রায় শেষ অবস্থা, তবে পাতার রস খেলে সে চাঙ্গা হয়ে উঠবেই। আচ্ছা, আমি আসি। ঝিনুকের মধ্যে আবার সমুদ্রের গর্জন। কানাই সব ঘটনা বলল কিশোর আর গোপালকে। সবশেষে বলল, কাল 1 প্রহর, কালই এসপার নয় ওসপার। জগাই বাবার নির্দেশ মতো কানাই সকাল থেকেই অদৃশ্য হয়ে বাগানে হাজির হলো। তারপর বাগানের ঈশান কোণে গিয়ে যা দেখল তাতে তার চক্ষু স্থির। একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছটা পোঁতা রয়েছে ঠিকই, কিন্তু এই 1 মানুষ উঁচু গাছটার গোড়ায় পেঁচিয়ে আছে একটা শঙ্খচূড় সাপ, যার এক ছোবলেই একটা মানুষ অক্কা পায়। আর দ্বীপটাকে ঘিরে আছে একটা 5 হাত চওড়া পরিখা, তাতে কিলবিল করছে 5-7টা কুমির। কানাই যখন পৌঁছলো তখন সেই কুমিরগুলোর দিকে কোলা ব্যাং ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে একটা লোক, আর সেগুলো কপ কপ করে গিলে খাচ্ছে কুমিরগুলো। একটা ব্যাং সাপটার দিকেও ছুঁড়ে দেওয়া হলো, আর সেটা তক্ষুনি সে মুখে পুরে গিলতে আরম্ভ করলো। খাওয়া শেষ হলে কানাই দুগ্গা বলে কাজে লেগে পড়ল। আজই শেষ দিন। আজ তাকে যে করে হোক চাঁদনির পাতা জোগাড় করতেই হবে। বাগানের একপাশে পাঁচিলের ধারে কিছু বাঁশ পড়ে আছে। অদৃশ্য কানাই তার থেকে 2টো বাঁশ নিয়ে সেগুলোকে পরিখার পাঁচিলে এমনভাবে শুইয়ে রাখল যে বাঁশের অন্য দিক দ্বীপের উপরে গিয়ে পড়ে। ফলে বেশ একটা সেতু তৈরি হয়ে গেল কুমির বাঁচিয়ে দ্বীপে যাওয়ার জন্য। কিন্তু সাপের কি হবে? তার জন্য চাই অস্ত্র। কানাই বাগানের ফটকে গিয়ে দেখল সেখানে হাতে ঢাল তলোয়ার নিয়ে একটা সেপাই দাঁড়িয়ে আছে। অদৃশ্য কানাই তার হাত থেকে এক টানে তলোয়ারটা বার করে নিল। তারপর সেপাইকে হতভম্ব করে দিয়ে শূন্য দিয়ে সে তলোয়ার নিয়ে বাঁশের সেতুর ওপর দিয়ে দ্বীপে পৌঁছে 1 কোপে শঙ্খচূড়ের মাথা শরীর থেকে আলগা করে দিল। তারপর তলোয়ারটা পরিখার জলে ফেলে অদৃশ্য কানাই 1 হ্যাঁচকায় শেকড় শুদ্ধ চাঁদনি গাছটাকে তুলে সেতু পেরিয়ে এসে ঝড়ের বেগে চলল গোপালের বাড়ি। গোপাল কানাইয়ের হাতে গাছ থেকে চেঁচিয়ে উঠল, চলো যাই, ঘরে ঘরে পাতা বিলিয়ে আসি। তাই যাও, তবে একটা পাতা আমি নিচ্ছি। আমি আবার ফিরে আসবো বিকেল পড়তে না পড়তেই। আজই শেষ দিন, আমার বাবাকে বাঁচাবার শেষ সুযোগ। তীরের বেগে দেখতে দেখতে নন্দীগ্রামে তার বাড়িতে পৌঁছে গেল কানাই।
বাবা বিছানায় পড়ে আছে, তার শরীরের প্রত্যেকটি হাড় গোনা যাচ্ছে। কানাই, কানাই এলি? ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল বলরাম কৃষক। কানাই তখন পাতার রস বার করতে শুরু করেছে, বেগুনি পাতার বেগুনি রস। এই নাও বাবা, খেয়ে নাও। দে 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 দে। কোনো মতে ঘাড় উঁচু করে রস খেয়ে আহ বলে একটা আরামের নিঃশ্বাস ফেলে আবার বালিশে মাথা দিল বলরাম। আর তার পর মুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। অনেক আরাম বোধ করছি রে কানাই। তুই আমাকে বাঁচালি এ যাত্রায়। কানাই বাবাকে বলল তাকে আর একবার রূপসা যেতে হবে, সেখানকার খবর নেওয়া দরকার। কাজ সেরেই আবার সে ফিরে আসবে। বলরাম বলল, হ্যাঁ তা তা যা। হ্যাঁ, তবে যাবার আগে এই কিছু ফল আর এক বাটি দুধ রেখে যাস এই খাটের পাশে। হ্যাঁ, মনে হচ্ছে খিদে পাবে। কানাই বাবার ফরমাস পালন করে রূপসায় গিয়ে হাজির হল। শহরের চেহারাই বদলে গেছে। তাঁতিপাড়ায় ঘরে ঘরে হাসি মুখ দেখতে দেখতে কানাই পৌঁছল গোপালের বাড়ি। কিশোর রয়েছে সেখানে, কিন্তু তার মুখ গম্ভীর। কানাই জিজ্ঞেস করল, কি ভাবছো কিশোর? ভাবছি বাবার কথা। বাবারও ব্যারাম হয়েছে। হ্যাঁ, সে কি করে জানলে? ঢেঁড়া পিটিয়ে বলে গেল। বলল রাজার অসুখ, রাজা আমাকে দেখতে চায়। আমি যেখানেই থাকি যেন গিয়ে তার সঙ্গে দেখা করি। ব্যারাম মানে কি ব্যারাম? আর কি, সুখ নাই। তাঁতির যা অসুখ, তোমার বাপেরও যা অসুখ, আমার বাবারও সেই অসুখ। আর তার একমাত্র ওষুধ এখন আমাদের কাছে। তা বেশ তো, সে ওষুধ তাকে দাও, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তিনি যেন রোগ সারলেই রাজকার্য ছেড়ে তীর্থে যান, আর তার জায়গায় তুমি বসো সিংহাসনে। আমিও তাই ভাবছিলাম। একটা কথা বলবো? কি কথা ভাই? তুমি রাজা হলে আমায় একটা নতুন তাঁত দেবে। যেটা আছে সেটা আমার ঠাকুরদার, তাতে ভালো বোনা যায় না। নিশ্চয়ই দেব ভাই। তুমি হবে তাঁতির সেরা তাঁতি, আর তোমার বোনা কাপড় পরেই আমি সিংহাসনে বসব। চলো বাবার কাছে যাই। কানাইয়ের পিঠে চড়ে এক মুহূর্তে প্রাসাদের অন্দরমহলে পৌঁছে গেল কিশোর। রাজবাড়িতে শোকের ছায়া পড়েছে। রাজার অসুখের একমাত্র ওষুধ চাঁদনির পাতা ভেলকির বসে রাজার উদ্যান থেকে উধাও হয়ে গেছে, আর 20 দিন মাত্র আয়ু তার। রাজার শোবার ঘরের বাইরে প্রহরী কিশোর আর কানাইকে দেখে চমকে উঠল, কিন্তু তাদের কোনো বাধা দিল না। কিশোর আর কানাই সোজা গিয়ে ঢুকল রাজার ঘরে। রাজা শয্যা নিয়েছেন। পাশে রাজকবিরাজ মাথায় হাত দিয়ে বসে রাজার প্রশ্নের উত্তরে বলছেন, আর কোনো জায়গায় এই চাঁদনি গাছ নেই, আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। ঠিক সেই সময় গিয়ে উপস্থিত হল কিশোর আর কানাই। ছেলেকে দেখে কাতর কণ্ঠে বলে উঠলেন রাজা, যাক, তুই অবশেষে এলি। এ কি, তোর সঙ্গে আবার এ কেন? এ যে পিশাচ সিদ্ধ জাদুকর। না বাবা, এ হলো রূপসার ভবিষ্যৎ মন্ত্রী। মন্ত্রী? হ্যাঁ বাবা, আমি সঙ্গে করে তোমার ওষুধ এনেছি। ওষুধ? তবে এই ওষুধ তোমাকে দেব যদি তুমি কথা দাও যে অসুখ সারলেই তুমি তীর্থে চলে যাবে চিরকালের মতো। যাব, কথা দেব না কেন? কথা দেব।
দেব কথা। যত যত নষ্টের গোড়া ছিল ওই ওই জাদু পান্না। যদিও যদিও রোগের হাত থেকে ওটাই আমাকে এতদিন রক্ষা করেছে। সেই পান্না যাওয়ার পর থেকেই আমার দেহে আর মনে পরিবর্তন শুরু হয়েছে। আমি বুঝেছি কত ভুল করেছি আমি, কত ভুল। আমি যাব, আমি তীর্থে যাব, আর তুই বসবি আমার জায়গায় সিংহাসনে। তুই বসবি, রূপসার গৌরব ফিরিয়ে আনবি আবার। লোকে লোকে ধন্য ধন্য করবে, ধন্য ধন্য করবে। রাজকুমার এবার তার হাতের মুঠো খুলে ধরল বাপের সামনে। সেই মুঠোয় চাঁদনির বেগুনি পাতা। তার সৌরভে রাজা শয়নকক্ষ ভরপুর হয়ে গেল। রাজা সেরে উঠলেন একদিনেই। 3 দিন পরে যুবরাজের অভিষেক হল। রাজা নিজে তার হাত ধরে সিংহাসনে বসিয়ে দিলেন ছেলেকে। তার পরনে গোপালের তৈরি পোশাক। তারপর কিশোর কানাইকে বসিয়ে দিল মন্ত্রীর আসনে। ইতিমধ্যে কানাই নন্দীগ্রামে গিয়ে তার বাবাকে নিয়ে এসেছে। কিশোর বলরামকে থাকবার ঘর দিয়েছে, তার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিয়েছে। চারিদিকে শাঁখ বাজছে, রোশন চৌকিতে সানাই বাজছে। তারই মধ্যে মন্ত্রীর আসনে বসে কানাই শুনতে পেল জগাই বাবার ডাক। কানাই রে। কানাই রাজসভার মধ্যেই ট্যাগ থেকে ঝিনুক বের করে কানে দিল। খ্যান খ্যান করে শোনা গেল জগাই বাবার কথা। ওরে বেটা, তোর তো আসপর্দা কম না? হ্যাঁ, তোর বিদ্যে বুদ্ধি নিয়ে তুই রূপসার মন্ত্রীর আসনে বসেছিস। কি করব জগাই বাবা, আমি কি আর নিজে থেকে বসেছি? এরা আমায় বসিয়েছে। তবে শোন বলি, হ্যাঁ দিনে মনে পড়েছে। আরে সেই হলদে ফলটা তোর কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। এইবার সেইটা খেয়ে নে। সেটা খেলে তোর বিদ্যে বুদ্ধি 1000 গুণ বেড়ে যাবে। মন্ত্রীগিরি কিভাবে করতে হয়, রাজাকে মন্ত্রণা কিভাবে দিতে হয়, দেশের মঙ্গল কিসে হয়, দুষ্টের দমন আর সৃষ্টের পালন কাকে বলে, সব জানতে পারবি। তখন আর তোকে বেমানান লাগবে না। কেউ বলবে না যে তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিস। বুঝতে পেরেছিস? বুঝেছি জগাই বাবা, বুঝেছি। তাহলে আমি এখন আসি। ঝিনুকে আবার সমুদ্রের গর্জন। কানাই ঝিনুকটা আবার ট্যাঁকে গুঁজে তার পাশ থেকে হলদে ফলটা বার করে মুখে পুরল। সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা কানাইয়ের কথা। মুখ্য ভূমিকায় কানাই, অগ্নি, কোবরেজ ও রাজকবিরাজ উৎপল সরকার, জগাই বাবা প্রবাল মুখার্জি, দোকানদার সৌরভ রায়, রাজা সোমক রায়, রাজকুমার আকাশ পাত্র, বলরাম বুড়ো পেয়াদা ও প্রহরী শঙ্কর চক্রবর্তী, গোপালের মা মধুবন্তী মিত্র, গোপাল সৌরভ রায়। অন্যান্য চরিত্রে বুবাই সাহা, মৌমিতা সাহা, নীল চক্রবর্তী, বর্ণালী দেববর্মন ও শুভ্রদীপ বসাক। গল্প পাঠে দীপ। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। পরিচালনায় শাওলি মজুমদার। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন। শব্দগ্রহণ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী। শেষ হল সত্যজিৎ রায়ের গল্প কানাইয়ের কথা। সানডে সাসপেন্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে।